এই গুঞ্জনটিও অনেক সময় চলে এসেছে, আমরা শুনেছি যে রাষ্ট্রপতি হতে পারেন বা তাকে বিবেচনায় নেওয়া হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমন কি কোনো গুঞ্জনের সত্যতা আপনি দেখেন কিনা? না, উনি কিন্তু অলরেডি ইউনূস সাহেবের নামই বলছেন, কারণ ওনার পরে উনি সেকেন্ড কাউকে চুজ করার মতো জায়গা পাবেন না। যদি রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করেন, আমি লিখে দিচ্ছি, তাকে হাত পা ধরেও কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারবে না। পারত যদি আজকে এই পরিবর্তন যেটা চাইছিল সেই পরিবর্তন হইতে। এক, দুই, আমাদের আজকের প্রধানমন্ত্রী, আমি মনে করি যে ইউনূস সাহেব যখন বিদেশ থেকে ঘুরে এসে এই রাষ্ট্রপতির সাথে দেখা করতো না, সৌজন্য সাক্ষাৎ করে না, আমাদের আজকের প্রধানমন্ত্রীও কিন্তু চায়না মালয়েশিয়া সফর করে এসে এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। সুতরাং আপনি একটা মিল পাওয়া যাচ্ছে কোথাও। সুতরাং ইউনূস সাহেব আজকে পর্যন্ত এই প্রধানমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী বলে আমার কাছে মনে হয়, এবং তার বদৌলতে খলিল সাহেব আজকে পররাষ্ট্রমন্ত্রী আছেন, বিডার আশিক আছেন, হয়তো আরও আছেন, আমি জানি না কোথায় যাবে। যেহেতু সংস্কার করা যাচ্ছে না, বাট একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্য যে বলয়টা থেকে বের হয়ে আসা দরকার, আওয়ামী বলয় থেকে, সেই আওয়ামী বলয় থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা বলয় যদি লক্ষ্য করে দেখেন, যে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী, যেই খলিল সাহেব এর বিরুদ্ধে বিএনপি ঢাকা যখন গিয়েছিল, সোচ্চার ছিল তার পদত্যাগের জন্য, একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরেকজন কি ভুলে গেলাম না, হ্যাঁ না মাহফুজুল আলম, নাই তো আগেই পদত্যাগ করে, তাদের অপসারণ পদত্যাগ যাই বলেন দাবি করা হয়েছিল। এবং টকশোতে ভরা ছিল বাংলাদেশে যে বিদেশি নাগরিক এনে এই সংবিধান রাষ্ট্র চালাচ্ছে, বিদেশি নাগরিক এনে সংবিধান সংযোজন করা হচ্ছে। এই মুহূর্তে বহু এমপি মন্ত্রী আছে যাদের ডুয়েল সিটিজেন আছে, যারা ব্যাংকের ডিফল্টারও আছে। সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু এই আলোচনাগুলো ছিল। তারপরে যখন নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পর আপনি এত বড় দল যারা যাবে, তার টেকনোক্রেট একটা পররাষ্ট্রমন্ত্রী বানাই হলো খলিলকে। কেন? প্রশ্নটা কি? যেখানে এন্টায়ার ক্ষমতাসীন দলের সবাই তার বিরোধিতা করলো, আজকে তাকে আমি পররাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছি। তারপরে আশিক চৌধুরী আর একজন আছে, সে ইউনূস সাহেবের রিক্রুট করা, হ্যাঁ বিডার। তাহলে আজকে যেটা মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব চুজ করছেন, এবং আমি মনে করি আজকে পর্যন্ত উনি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী চুজ করছেন। কেন? কারণ আপনি জিওপলিটিক্স যদি চিন্তা করেন, তাহলে আপনাকে ভারত, পাকিস্তান এবং চায়না 3 দেশের সাথে খেলতে হবে। আপনি খলিল সাহেবের সাইড অফ করে দেন, একটা সেকেন্ড ম্যান চুজ করে বের করেন, হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্পিক টু দিস 3 কান্ট্রিজ। আপনি বের করেন, পারবেন না, পারবেন না। সো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে যাই বলুক, একটা সাংঘাতিক সুন্দর পছন্দ করেছেন। এখন আসেন ইউনূস সাহেবকে আমরা টপে দেখছি, এই যে দেলোয়ার সাহেবের বলছি যে উনি নাম বলতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত ধারণার কথা যদি আপনি বলেন, যে একটা পরিবর্তনের জন্যই ছিল আন্দোলন। এক ভাই প্রশ্ন করলেন তাকে, আমরা কি একটা ভালো দেশ পাবো? আরে ভালো দেশ পাওয়ার পূর্ব শর্ত হলো সিস্টেমটাকে ব্রেক করতে হবে। এই দেলোয়ার হোসেন সাহেব আর্মির মেজর, আপনি একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল সিএমএইচ চালায়, তাই না? সিএমএইচ এর ইনচার্জ একটা ঝকঝক ঝকঝক করে, আপনি যাই দেখেন সিএমএইচে। আমি চ্যালেঞ্জ করছি সেই ব্রিগেডিয়ার জেনারেল যে এখন এই সিএমএইচটা চালাচ্ছে, তাকে আপনি ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেন। আমি 100% নিশ্চিত উনি ব্যর্থ হয়ে ক্যান্টনমেন্টে ফেরত যাবেন। কেন? সিস্টেম। এই সিস্টেমটার পরিবর্তনের জন্যই ছিল জুলাইয়ের আন্দোলন। কাজেই আপনি বাংলাদেশ ভালো পাবেন কিভাবে? আপনি তো সিস্টেমটাকেই চেঞ্জ করছেন না। যেহেতু আপনি সিস্টেম চেঞ্জ করছেন না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনি ভালো বাংলাদেশ পাবেন না। যেভাবে অতীতে চলতেছিল এখনও সেই দায় সারা গোছে চলবে। এটার একটাই কারণ, এখন ইউনূস সাহেবের, দেলোয়ার ভাইয়ের কথা একটাই জিনিস, ইউনূস সাহেব আমরা দেখছি উনি কি রাষ্ট্রপতি, কতগুলো অপরাধ আছে, এই অপরাধগুলা আপনি কোনো মার্সি নেই, উনি আইনের ঊর্ধ্বে না। রাষ্ট্রপতি ততক্ষণ ছিলেন আইনের ঊর্ধ্বে, কিন্তু এখন উনি বিচারের আওতায় আসতেই পারেন। এই রহস্যের পেছনে কি কারণ থাকতে পারে? আমি একটা কথা বলি আপনাকে, আমি কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় সমর রেজাউল করিম, তাই তো অ্যাডভোকেট, উনি বলছেন যে উনি কিছুদিন আগে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করছেন, ওনার সাথে আরও কিছু লোক ছিল, এবং উনি বলছেন যে আমার সাথে উনি সশরীরে দেখা করছেন, এবং উনি আগের চেয়ে উদ্দীপ্ত, এবং উনি আগে যেমন প্রধানমন্ত্রী থাকাকালীন যেরকম ছিলেন আজকে সেই একই রকম আছেন। ওনার দৃঢ়তা, ওনার একাগ্রচিত্ততা ইত্যাদি ইত্যাদি, এবং বারবার বলছেন যে উনি আমাদের সাথে সশরীরে আমাদের সাথে বসছেন এবং 6 ঘন্টা আলাপ করছেন। আমি শেষ করি। এখন প্রশ্ন হচ্ছে
যখনই আমি সিম্পলি বলবো যে জুয়ের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে, একটা মিটিং হয়েছে, দ্যাটস অল। কয় ঘন্টা, কি আশয় বিষয়, বুদ্ধিদীপ্ত, দৃঢ়চিত্তের, এত কিছু বলার মানে কি? এত কিছু বলার তো প্রয়োজন নাই। যেমন আমার সাথে জুয়ের টেলিফোনে কথা হয়েছে, অথবা আমার সাথে তার ভিডিওতে কথা হয়েছে, দ্যাটস অল। ভিডিও মানে আপনার আমার দেখা হয় নাই ফেস টু ফেস, কিন্তু আমি ছবিতে কথা বলছি। টেলিফোনে কথা হবে মানে অডিও কথা হয়েছে। আর ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মানেই উনি সশরীরে আসছেন। তারপরে এত বড় বিবরণ দেওয়ার কোনো মানে নাই, এবং 6 ঘন্টা ব্যাপী। আবার যদি মনে করেন উনি বন্দী থাকেন, তাহলে উনি বন্দী ছিলেন, এত কিছু বলার দরকার নাই তো, যে আমি ভারত সরকারের অনুমতি নিয়ে ওনার সাথে দেখা করেছি, এইটুক বললেই বোঝা যাবে যে উনি বন্দী। সুতরাং এই যে কথাগুলো বলতেছে, ইট ইজ ডাউটফুল কেস। নাম্বার 1, আমার ব্যক্তিগতভাবে ধারণা ওনার সাথে আদৌ দেখা হয়নি, এবং নাহলে এই বিবরণের কোনো প্রয়োজন নাই। 6 ঘন্টা ব্যাপী কথা হয়েছে, দৃঢ়চেতা, একাগ্রচিত্ততা আগের মতোই আছে। এই সব বলার মানে হচ্ছে আমরা যেমন 55 বছর যাবত বলে আসছি স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ভিতরে, কিন্তু ইনশাআল্লাহ তাআলা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটার 12টা বাজাইছে, বিনা বিচারে হত্যা, আয়নাগর ইত্যাদি ইত্যাদি আমরা করছি চেতনার নামে। সবই তো চেতনা। আরে যেই দেশের লোকের নিরাপত্তা আপনি দিতে পারেন না, সে যে কোনো ফর্মই হোক, আপনার যদি শত শত লোক মারতে হয়, আপনি কোনোভাবেই কোয়ালিফাইড না রাষ্ট্র চালানোর জন্য। সেই কারণে বলছি, বাস্তবতায় আমরা যে দেখছি যে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির বিচারের দাবি তুলেছে বিরোধী দল। বিচারের আওতায় নাকি সম্ভব, নাকি ওই যে সংবিধানের 51 অনুচ্ছেদ তাকে সুরক্ষা দেবে? বিস্তারিত আইনি ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনবো। জনদিনের রাস্তাকে যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, ইতিমধ্যেই বিরোধী দল সদ্য পদত্যাগী রাষ্ট্রপতির বিচার দাবি জানিয়েছে। তো জানতে চাই যে রাষ্ট্রপতিকে কি আইনের আওতায় আনা সম্ভব, নাকি সংবিধানের 51 অনুচ্ছেদ তাকে সুরক্ষা দেবে? রাষ্ট্রপতি তার পদে অধিষ্ঠিত থাকাকালীন সময় তার বিরুদ্ধে আপনি কোনো ফৌজদারি মামলা করতে পারবেন না। এখন আসেন, অতীত যদি দেখেন, এরশাদ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি জেলেও দণ্ড ভোগ করছেন। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তারপরে তর্কের খাতিরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এখন রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন সাহেব, অনেকে অনেক কথা বলে উনি সাংবিধানিক জটিলতা এড়ানোর জন্য তাকে রাখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি অপরাধ কিভাবে হয়? কতগুলো অপরাধ আছে, যে অপরাধগুলা আপনি কোনো মার্সি নেই। আপনি যদি সুস্পষ্টভাবে ভায়োলেশন অফ কনস্টিটিউশন করেন, যেখানে আপনি একটা সাংবিধানিক পদ হোল্ড করেন, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের জায়গাটা। আপনার দায়িত্ব কতটুক, কর্তব্য কত, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, সেখানে বসে যদি আপনি এই সংবিধানের লঙ্ঘন করেন, এর অপরাধ আপনি কি দিয়ে মানে কাটাবেন? কোনো অপশন নাই, এটা কাটানোর কোনো সুযোগ নাই। যেমন ধরেন, একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, 2টো এক্সাম্পল এখানে দিব। 1 নম্বর হইল, বঙ্গভবন থেকে নাকি ছবি নামাইছিল মাহফুজ আলমরা, আমরা সেটা ভিডিও ফুটেজ দেখছি নাকি আজিজ ভাই? আচ্ছা, তারপরে যখন নির্বাচন হয়ে গেল, সংবিধান এখন পর্যন্ত সংবিধানের সংশোধনের সহ হয় নাই, কোথাও এখন পর্যন্ত সংবিধান স্পর্শই করে নাই। একটা কমিটি বানাবে, তাতে বিরোধী দলের লোক এখনো যোগ দেয় নাই। তারপরে অথচ 2/3 মেজরিটি কিন্তু বিএনপির নিজস্ব আছে নাকি আজিজ ভাই? সংবিধান যে কোনো সময় সংশোধন করে নিতে পারে। কেন বলছি কথাটা? সংবিধানের 4 ক অনুচ্ছেদ মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সর্বত্র ঝুলানোর কথা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে কোথাও কেউ ঝুলায় নাই, সব জায়গায় বিএনপির লোকজন আছে। কিন্তু আপনি তো বঙ্গভবনে সেই আওয়ামী লীগ সময়ের রাষ্ট্রপতি, আপনি ওখানে মাহফুজ সাহেব গিয়ে নামাইছিল, তো আপনি তারপর ওটা ঝুলান নাই কেন? আপনাকে বাধাটা দিছে কে? দ্যাট ইজ পিওর ভায়োলেশন অফ কনস্টিটিউশন বাই দ্য প্রেসিডেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে সংবিধানের রক্ষক, যে সংবিধানের সর্বোচ্চ গার্জিয়ান, আপনি দায়িত্ব পালন করছেন, সেই সংবিধানের ভিতরে বলা আছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আপনি নিয়োগ পাওয়ার পর তাই বলছেন যে স্বাধীনতার ঘোষক, পার্লামেন্টের দ্বারা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাইন। আবার এই সরকার ক্ষমতা আসার পর আপনি জাতীয় সংসদে গিয়ে বললেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আমি আবার বলছি, কে ঘোষক না, সেই বিতর্কটাই কিন্তু আমরা এই মুহূর্তে নাই। কিন্তু আপনার হাতে সংবিধান লেখা যেটা, সেটা যদি আপনি পাঠ করতে না পারেন, আপনার তো ওই মুহূর্তে রিজাইন দেওয়া উচিত ছিল। আপনি কোন সাহসে, কোন শক্তিতে, কিসের ভিত্তিতে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, সংবিধান লঙ্ঘন করে আপনি এই সংসদে ভাষণ দিলেন? সংবিধান লঙ্ঘন রাষ্ট্রদ্রোহিতার শামিল।
আমি অন্য অপরাধ সবই বাদ দিলাম, সংবিধান লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল, সুতরাং এখানে তার বিচার হতে পারে, তার বিরুদ্ধে এক। দুই, কেউ কেউ আবার ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা সংশোধন করে নিব, শুধরাই নিব। যখন শুধরাবেন তখন, কিন্তু এর আগ পর্যন্ত যে অন্যায় অপরাধটা হইল এটার কিন্তু কোনো এন্ডিং নাই, ফৌজদারি অপরাধের কোনো তামাদি নাই, লিমিটেশন নাই, যে কোনো সময় এটা স্টার্ট হতে পারে। তো যেই রাষ্ট্রপতি আপনার সংবিধান এইভাবে লঙ্ঘন করে তাকে তো বিশ্বাস করা যায় না। আর এই বিশ্বাস করা যাকে যায় না, রাষ্ট্রপতি পদটা যতই অলংকারিক বলুক, এটা কিন্তু একটা অবাধ বিচরণের সবচেয়ে বড় ক্ষেত্র। উনি আর্মিতে ঢুকতে পারেন, উনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, ওনার লোক, ওনার পক্ষ থেকে বঙ্গভবন গণভবনে মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর কাছে যাতায়াতের সুযোগ আছে, সব সেক্টরে বিচরণ করার ক্ষমতা আছে। সেক্ষেত্রে সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই কারণে তাকে সরানোটা যেমন জরুরি ছিল, একইভাবে আজকে সংবিধান লঙ্ঘনের দায়ী তার ট্রায়াল মানে শুরু হতে পারে বলে আমি কনসার্ন এবং ব্যক্তিগতভাবে তাই মনে করি। কি হবে না হবে সেটা বড় কথা না। উনি নিজে ওনার দলের থেকে উনি বঙ্গবন্ধুকে অপমান করেছেন, আমি বলবো ওনার কথা, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতি কি কোনো দলের হয়? দলের বিষয় না তো, আপনি সংবিধান তো মানবেন, আপনি সংবিধান মানবেন তো। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ভায়োলেট কনস্টিটিউশন। আপনি সংবিধানে লেখা আছে একটা, পার্লামেন্টে পড়তেছেন একটা, এই রাইটটা আপনাকে কে দিছে? ইট ইজ পিওর ভায়োলেশন কনস্টিটিউশন। সুতরাং উনি আইনের ঊর্ধ্বে না, রাষ্ট্রপতি ততক্ষণ ছিলেন আইনের ঊর্ধ্বে, কিন্তু এখন উনি বিচারের আওতায় আসতেই পারেন এই গ্রাউন্ডে। সেকেন্ড শেষ করে দিয়ে আরেকটা কথা, উনি যত কথাই বলেন না কেন অলংকারিক পদ, কই আপনার চোখের সামনে যখন এত লোক মারা যাচ্ছে, এত শিশু, যুবক, কৃষক সব হত্যা হইতেছে, আপনাকে টাচ করে নাই? আপনি যখন জিয়া রহমান সাহেবের গিয়ে ঘোষক বলতেছেন, ফাইন বলেন গিয়ে আপনি, এই তো আপনার ব্যক্তিত্ব। তা আপনি যদি খুব পার্সোনাল লোক, আপনি সেদিন রিজাইন দেন নাই কেন? যে না, এই ডেড বডি আমি সহ্য করতে পারতেছি না, আমি রাষ্ট্রপতির কিছু করার নাই কিন্তু আমি পদত্যাগ করলাম। আপনি কি করেছেন? করেননি। সুতরাং মাপ পাওয়ার কোনো সুযোগ। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেরের আছে কি 51 অনুচ্ছেদ, তিনি রাষ্ট্রপতি থাকলে দায় মুক্তি পাবেন, রাষ্ট্রপতি থেকে নেমে যাওয়ার পরে আর দায় মুক্তি পাবে না। বেবি আজিজ, পদত্যাগের পর একটি গণমাধ্যমের সঙ্গে কথোপকথনে বিচারের দাবি তোলার প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ধুর এগুলো বাদ দেন, এগুলো পাত্তা দেই না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তার কাছে শপথ নিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, আর কিসের বিচার করবে, কিসের? সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক। কিন্তু অ্যাডভোকেট আবু হেরের রাজা ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন যে 51 অনুচ্ছেদ তাকে সুরক্ষা দেবে না। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি ইস্যুতে যেমনটি ইতিবাচক বক্তব্য দিলেন, সেটিকে আসলে সেফ এক্সিটের কোনো বার্তা দেয় কিনা? 51 অনুচ্ছেদ, তিনি রাষ্ট্রপতি থাকলে দায় মুক্তি পাবেন, কিন্তু এর আগে পরে তো তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তার তো বিচার হবে। যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি তো জেলে ছিলেন না, বেগম খালেদা জিয়াকে জেলে দিচ্ছেন না, তাকে তো মেরেই ফেললো। তো সুতরাং এটা যে 51 কিন্তু রাষ্ট্রপতির থেকে নেমে যাওয়ার পরে আর দায় মুক্তি পাবে না। তার অপরাধ, অতীত অপরাধ থাকলে, যদি তার ভিতরে রসদ থাকে, তিনি মামলা তার বিরুদ্ধে করা যাবে। যেমনটি বলা হচ্ছে, তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন, 3 সরকারের শপথ পাঠ করিয়েছেন, সেটা অন্য ইস্যু। আইন এটা কভার করব না। আমি তো বলতেছি 106 অনুচ্ছেদ কোত্থেকে নিল? চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশনের আগে তো মব সন্ত্রাস করে ভাগাই দিছে। হ্যাঁ, তার প্রধানমন্ত্রী নাই, স্পিকার নাই, উনিও যদি না থাকেন তাহলে তো দেশই থাকে না, কেউ নিয়ন্ত্রণ থাকে না। তাহলে আপনার তাকে, যাতে দেশটা অচল না হয়ে যায়, আরও অতল গহ্বরে না পড়ে, সে ওখানে থেকেছে এবং তাকে ব্যবহার করেছে, সে ব্যবহৃত হয়েছে। কারণ প্রত্যেকটা কাজ কিন্তু আমি বলবো যে সব সংবিধানের বাইরে গিয়ে। তো যে রাষ্ট্রপতিকে বিএনপি 5 মাস শপথে বহাল রেখেছে, সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে বিএনপি কোনো পদক্ষেপ নেবে কি? নেবে না, তাকে তো থাকতে বলছে। কারণ বিএনপি এবং আর্মি তারা তো তাকে ওখানে আটকাইছে, এবং সে নিজে আমাকে বলছে, আমার সাথে তার দেখা হয়েছে, সে বলছে, আমি বলছি আপনি কি আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনি প্রেসিডেন্ট, এখন কেন? তাহলে শাহাবুদ্দিন চুপ্পু বিচারের আওতায় কিভাবে আসবে? বিরোধী দল ওটা তো অন্য ইস্যু। বিচারের আওতায় আসবে সে ক্রাইম করে থাকলে। এই জন্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে যে হ্যাঁ, তার মামলা হলে সেটা যাচাই বাছাই করে দেখা হবে, যদি মামলা উপযোগী হয় তো মামলা হবে। আমি একটা কমপ্লিমেন্ট দিই ওনাকে, আপনি যে কথাটা বলছেন, পরিষ্কার বলা আছে বাংলাদেশ সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিধান রয়েছে। কিভাবে? এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার কার্যভার পালনকালে কোনো কাজের জন্য কার্যভার পালন করার সময়, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে যতক্ষণ দায়িত্ব পালন করবেন, সেই কার্য যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, ওই মুহূর্তে তার বিরুদ্ধে কিছু করা যাবে না।
এইটা বলা হয়েছে ওইখানে। এটার মানে এই না যে পরে অ্যাকশন নেওয়া যাবে না, ওই সময় করা যাবে না, কারণ আপনাকে সংবিধান রক্ষা করবেন আপনি, সেখানে আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। এটা কি বৈধ নাকি? এটা কি বললে হবে? তাহলে তো সংবিধানের কোনো মূল্যই নাই। অর্থাৎ ওই সময় আপনাকে বলা হবে না, আপনার অ্যাকশনটা যাবে পরে। দ্যাট ইজ অনার টু দ্য প্রেসিডেন্ট। সুতরাং এটা আপনাকে, এটার মানে হচ্ছে আপনি পরিণতি ভেবে কাজ করবেন। এটা একটা ডাইরেকশন, আপনি পরিণতি ভেবে কাজ করবেন। আপনি আইনের ঊর্ধ্বে না, কিন্তু আপনি যতক্ষণ বঙ্গভবনের রাষ্ট্রপতির বৈঠা থাকবেন অতক্ষণ আপনি আইন আপনাকে পাবে না। এটা হইল ওই অনুচ্ছেদের বক্তব্য। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যেমনটি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না। বিরোধী দল যদি সরকারকে অসহযোগিতা করে, সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ তৈরি হবে? প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না। তিনি বলেছেন সরকার 5 বছর মেয়াদও পূর্ণ করতে পারবে না। বিরোধী দল যদি অসহযোগিতা করে, সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ তৈরি হবে? শুনেন, এটা তো ন্যাচারালি আপনি তো, যদি তারা অসহযোগিতা করতে চায় গণভোট বাস্তবায়ন না করলে, আর রাজনীতি যদি আপনি এই মুহূর্তে ধরেন, এই মুহূর্তে এই এনসিপির রাজনীতি একটাই আছে, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন। এছাড়া তাদের সামনে আর কোনো রাজনৈতিক বক্তব্য নাই। রাজনৈতিক বক্তব্য কি আছে? আপনি যদি পার্লামেন্টের দিকে তাকান, পার্লামেন্টে এখন 3টা দল আছে, বিএনপি, জামাত এবং এনসিপি। বিএনপি 2/3 মেজরিটি পাইছে। বিএনপি এখন শুধু শব্দ করবে, আমরা সংসদীয় সংশোধন কমিটি বানাবো, সংবিধান, আপনারা আসেন। না আসলেও কিছু আসে যায় না, আবার তারা গেলেও কিছু আসে যায় না, কারণ তারা গিয়ে যদি ভেটো দেয় কাজ হবে না, কারণ 2/3 মেজরিটি তাদের আছে। এগুলো বলতে হয়, বলার খাতিরে বলা। আচ্ছা, জামাত ইসলাম কোনো ডিস্টার্ব করবে বলে পার্লামেন্ট ভেঙে যাক, আমার কাছে মনে হয় না জামাত ইসলাম এটা চাবে, কারণ সে 68টা সিট পাইছে, আর নারী আসন নিয়ে 76টা সিট পাইছে, জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এবং তারা জানে তারা কখনো ক্ষমতায় যাবে কিনা আমি জানি না, যাইতে চায় কিনা তাও আমার সন্দেহ আছে, কারণ দে আর এনজয়িং দেয়ার টাইম। কি সুন্দরভাবে আছে। বিরোধী দলীয় নেতা হিসেবে একটা কত রকমের সুযোগ সুবিধা, বলতেও তো ভালো লাগে। বিরোধী দলীয় নেতা 76টা মেম্বার অফ পার্লামেন্টের নেতৃত্ব দিছে, সুতরাং তারা ভাঙতে চাইবে না পার্লামেন্ট। আবার যদি আপনি এনসিপির দিকে আসেন, তারা চিন্তা করবে এই হাতিয়ার নিয়ে আমরা মাঠে থাকবো, এবং এটা যৌক্তিক হাতিয়ার যে আপনি গণভোট যদি বাস্তবায়ন না করেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন, সেই যে 4 কোটি ভোটার আমরা যে বলি 15 বছরে তৈরি হয়েছে, সেগুলো তাদের পিছনে থাকবে। অর্থাৎ তাদের দলটাকে ঘোচানোর জন্য, দলটাকে স্ট্রং করার জন্য এই 6টা সিট তাদের দরকার, এবং পার্লামেন্টটা লম্বা সময় থাকুক সেটা। এবং এইটা থাকলেই যে পার্লামেন্ট টিকে গেলেই যে সরকার খুব ভালোভাবে থাকবেন, তাও কিন্তু না। এই কারণে না, কারণ আমার ইন্টারনাল প্রবলেমের চেয়ে এক্সটার্নাল প্রবলেমটা এখানে এখন এই মুহূর্তে বেশি। এটার কারণ হচ্ছে আপনি জিও পলিটিক্সের দিকে যদি আসেন, 3টা দেশের তুখোর খেলা চলছে এখানে, বিশেষ করে চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া। তো চায়না এবং আমেরিকা কিন্তু 2টা পরাশক্তি এখানে আছে। 2টা পরাশক্তির পাশে কিন্তু ইন্ডিয়া খুব বড় শক্তি না। এই 2টা পরাশক্তিকে মোকাবেলা করা এই সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকার একটা রুটিন কাজ করতেছে। আপনি দেখেন রুটিন কাজ কোনটা? ওই যে আমরা দিন আনি দিন খাই যেরকম, অর্থাৎ আপনার রেগুলার কিছু ভ্যাট কালেকশন হয় সরকারের, রেগুলার কিছু ট্যাক্স কালেকশন হয়, রাজস্ব বলতে যেটা বোঝায়, সেটা দিয়ে সরকার চলতেছে, রুটিন চলা। কিন্তু ইনফ্যাক্ট আপনি ভালো করে যদি চিন্তা করেন, গত 5 মাসে এই নির্বাচনের পর তেমন কোনো ভালো পদক্ষেপ কিন্তু হয় নাই। মানে রুটিন মাফিক চলতেছে, সরকারটা স্থবির হয়ে আছে আমার কাছে মনে হয়। সুতরাং তার অর্থনৈতিক যে চাঙ্গা করার জন্য, অর্থনীতির চাঙ্গা করার জন্য তার যে ঘাটতি বাজেট দিছে, সেগুলোর চিন্তা একটা মারাত্মক ব্যাপার। আবার তার 2 লক্ষ না, সম্ভবত 6,95,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে ধরছে বাজেটে। সেটা কঠিন, আশাটা খুবই কঠিন, এবং সরকার অনেক কঠোর পদক্ষেপ নিচ্ছে ট্যাক্স কালেকশনের জন্য। আপনি যদি জনগণ না দিতে পারে আপনি কি করবেন? আপনি কাস্টডিতে নিয়ে গেলেই লাভ হবে না, দিতে না পারলে। সুতরাং তার ইন্টারনাল প্রবলেম হচ্ছে, ইন্টারনাল প্রবলেম অর্থনৈতিক। এটার জন্য আপনার পার্লামেন্টের আন্দোলন লাগবে না, এবং আপনার অন্য জায়গা থেকে যে কমিটমেন্ট পাবেন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আজকে যদি প্রসেস শুরু করেন 2 বছরে পান কিনা সন্দেহ, কারণ যে সমস্ত শর্ত তারা আরোপ করবে তাতে আপনার টাকা পাওয়া কঠিন। টাকা দেওয়ার মাত্র একটা মাত্র দেশই আছে, চায়না। যদি সকালে সিদ্ধান্ত নেয় যে কালকে আপনি এই প্রজেক্ট দেন, আমি কাজ করব, আজকে সকালে সিদ্ধান্ত, কালকে সকালে ফান্ড মালামাল সব এসে যাবে। ইট ইজ অনলি চায়না, এছাড়া আর কোনো দেশ নাই। সুতরাং অর্থনীতির দিক যদি তাকান, ওইটা চাঙ্গা করার জন্য তার ওই দিকে একটু ঝুঁকতে হবে। আবার এমন একটা চুক্তি আমেরিকার সাথে হয়েছে, আমি বলি না রাষ্ট্রের জন্য ভালো বা মন্দ, সেটা বড় কথা না। আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে, সেই চুক্তিতে সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হবে চায়না।
এটা অনেকে যত লোক তর্ক করে তারা কিন্তু ওই চুক্তিগুলো পড়েনি। ওখানে যে সমস্ত ক্লজগুলো দিছে তাতে সবচেয়ে বেকায়দায় পড়বে চায়না, এবং সেই চায়না সেই কারণেই এই যে খলিল রহমান সাহেবের ভোট দিছে যখন নির্বাচন হয়েছে জাতিসংঘের, কেন ভোট দিছে জানেন? চায়না হিসাব করছে আমেরিকার সাথে খলিল সাহেবের খুবই ভালো সম্পর্ক, সুতরাং আমার নেগোশিয়েট করতে হইলে এমন একজন ব্যক্তি দিয়ে আমি আমেরিকার সাথে নেগোশিয়েট করব যে ব্যক্তি দুইজনের কাছে গ্রহণযোগ্য, চায়নার কাছেও এবং আমেরিকার আবার কাছেও। পুরো কথাটি বলতে হচ্ছে যে ভূ রাজনীতিতে আসলে চ্যারিটি বলতে কিছু নেই, সবই আসলে কোথাও চ্যারিটি বলতে কেন, ভূ রাজনীতি কেন, আপনার ডোমেস্টিক রাজনীতি আমার ইন্টারনাল, সেখানে কোন প্রেমটা আছে, সেখানে নির্মমতা আছে, ক্ষমতায় থাকতে হলে। সুতরাং নাহিদরা যেটা বলছে সেটা ওই আন্দোলন করবে, তাদের ঘর গুছানোর জন্য 5 বছর মেয়াদ চায়, প্লাস ওই আন্দোলন তাদের দাবি দেওয়া যৌক্তিক। ধন্যবাদ জানাচ্ছি। জনাব এবি আজিজ, সিলেটের সমাবেশে জামায়াতের আমির বলেছেন ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ করতে হবে। এর আগে তিনি অনিবার্য বিপ্লবের কথা বলেছিলেন। সম্প্রতি নাহিদ ইসলাম আবারও গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন। সেই জায়গা থেকে জানতে চাই, সামনের দিনে কি বিরোধী দল সরকার পতনের আন্দোলনের কথা ভাবছে? এখানে দুইটা জিনিস, আমি রাজ্জাকি ভাই একটা বললো তারা আন্দোলন করবে না, এইভাবেই রাখবে, এইভাবেই থাকবে, এই কিছু কিছু কি মারবে, কুসুম কুসুম কিছু কি মারার পেছনে কি কারণ? কুসুম কুসুম সম্পর্ক, এই যে রাজধানী ভাই ব্যাখ্যা দিল, এইটাই ব্যাপার, লাভ তো নাই তাদের। দুই হলো পার্লামেন্ট ভেঙে লাভ কি, তার লাভ কি? পার্লামেন্ট সরকার ভেঙে তো লাভ নাই তাদের, তাদের লাভ নাই তো, তারা তো আরো চাপে পড়বে। সুতরাং পার্লামেন্ট ভাঙবে না তারা। তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে ধরেন আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে, কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন পাশ করছে না, জামাত বসেছিল তো, এনসিপি অবশ্য ওয়াকআউট করছিল, বসেছিল তো। এখন যদি সে যে আপনার করেন না যে সব জায়গায় ঘেরাও করবে, এই করবে সেই করবে, ব্যান করে দেবে জামাতকে, তখন কি করবে? আইন তো আছে, আইন তো ওনারা বসে থাকে।